সো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমার স্ক্রিনটা এখন ঠিকভাবে দেখা যাচ্ছে। সো আজকে আমরা একটা ছোট প্রেজেন্টেশন দিতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে টপিকটা হচ্ছে এরকম যে দ্য আর্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ডিসেপশন, অর্থাৎ স্ট্যাটিস্টিক যে কীভাবে আমরা মানুষকে বিভ্রান্ত করতে পারি। সো আমি শেখ গাজানফার, আশা করি সেশনটা একটু ভালো যাবে। আমরা চেষ্টা করব কিছু প্রশ্ন করার, কিছু উত্তর নেওয়ার, এভাবে করে সেশনটাকে চালিয়ে যাব। সেশনটা বেশ ছোট করারই চেষ্টা করছি, যাতে করে সবাই খুব ব্যস্ত মানুষ আমরা ম্যানেজ করতে পারি সব কিছু। সো ফার্স্টে আমাদেরকে একটা জিনিস বোঝা উচিত যে স্ট্যাটিস্টিক্যাল ডিসেপশন বলতে আসলে আমরা কি বুঝি। সো এমন যে কোনো কিছু যেটা আসলে মানুষকে মিসলিড করে স্ট্যাটিস্টিক্স দিয়ে, সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডিসেপশন বলি। এখন মানুষকে মিসলিড কিভাবে করবে, বা জিনিসগুলো কীরকম, আর্কিটেকচারটা কীরকম, অথবা কী কী দিয়ে মানুষকে মিসলিড করা যায়, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তবে সঠিক বাংলায় বলতে গেলে এমন জিনিস, এমন তথ্য যেটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। সো এরকম একটা এক্সাম্পল দেখি, যেটা আমরা খুব ছোটোবেলা থেকে দেখে আসতেছি এবং আমরা খুব পপুলার। আমার মনে আছে 1991 সালে কিছু তথ্য আমাদেরকে দেওয়া হতো, যেখানে 500 সামথিং আমাদের মাথাপিছু আয় ছিল, এবং সেই আয়টা বর্তমানে এতটুকু এসে দাঁড়িয়েছে 17 মেতে আমরা দেখলাম। সো এই মাথাপিছু আয় কনসেপ্টটা দিয়ে আসলে আমাদেরকে কী বোঝানো হয়, বা মাথাপিছু আয় কনসেপ্টটা কী, বা আমরা কীভাবে মানুষকে কম্পেয়ার করি, এটা নিয়ে যদি কেউ কিছুই বলতে চায়, এরপর আমরা এটা ফার্দার আরও ইয়ে করবো। রিয়াজ কি কিছু অ্যাড করতে চাই এখানে? মাথাপিছু আয় বলতে তুমি কি বুঝো? হ্যাঁ, মাথাপিছু আয় বলতে একটা দেশের সামগ্রিক ইনকাম এবং তার জনসংখ্যার একটা গড়, যে একজনের পারপাসে কতটুকু ইনকাম হচ্ছে। একদম সঠিক কথা সে বলছে। সেটা হচ্ছে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বলতে একটা রুল আছে বা ফর্মুলা আছে, যেটা হচ্ছে এরকম যে টোটাল এরিয়াতে কতটুকু মানুষ আছে এবং ওই এরিয়ার টোটাল ইনকাম কত। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন আমাদেরকে করতে হবে, যে এই ইনকাম বলতে আসলে কি বোঝাতে যাচ্ছে। ওকে, সো এই ইনকামটা কি জিডিপি, এনডিপি, নাকি আর কিছু? বা এই যে মানুষগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এই মানুষগুলো ঠিক কারা? এটা কি সামগ্রিক মানুষ, অর্থাৎ আমরা যে 17 কোটি বা 16 কোটি মানুষ বর্তমানে বাংলাদেশে বাস করতেছি, সবাইকে নিয়ে চিন্তা করা হচ্ছে? নাকি 15 বছরের উপরে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে? নাকি 18 বছরের উপরে যারা আছে, নাকি যারা শুধু ইনকাম করতেছে তাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে? শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই, যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে তো আমাদের নিশ্চিতভাবে আয়টা কমে যাওয়ার কথা। আবার যদি তাদেরকে বাদ দিই, যারা আয় করতেছে না, তাহলে তো আমাদের আরও বেড়ে যাওয়ার কথা। সো এই জিনিসগুলো কি, আমরা কখনো এগুলো নিয়ে অ্যানালাইসিস করি না। একটা উদাহরণ দিই, মনে করি দুইটা ফ্যামিলি আছে। ঠিক আছে, একটা ফ্যামিলি একটু বড়, সে ফ্যামিলিতে লেটসে 6 জন মানুষ আছে। ফ্যামিলি এ, ওদের টোটাল আর্নিং মেম্বার হচ্ছে 2 জন। ওকে, এবং ওদের টোটাল ইনকাম হচ্ছে $3,000 মতো। অন্যদিকে আরেকটা ফ্যামিলি আছে, ফ্যামিলি বি, তাদের টোটাল মেম্বার হচ্ছে 3 জন। যদিও 3 জন কাউন্ট করা যাবে কি না, 2.5 জনের মতো আর কি। যাই হোক, আরেকটা, তাদের টোটাল ইনকাম হচ্ছে 2,000। এখন প্রশ্নটা হচ্ছে যে কাদের অ্যাভারেজ ইনকাম বা পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম বেশি? রিয়াজ যেহেতু সুন্দর উত্তরটা দিয়েছিল, রিয়াজকে এটার উত্তর দিতে পারবা? আহ কাদের মাথাপিছু ইনকামটা বেশি? হ্যাঁ। চিত্র দেখে মনে হচ্ছে আসলে ফ্যামিলি বি এর মাথাপিছু ইনকামটা বেশি, যেহেতু ওকে। তাদের সো মেম্বার 3 জন। হ্যাঁ, হ্যাঁ। সো স্বাভাবিকভাবে চিন্তা করলে যে এদেরই মাথাপিছু আয়টা বেশি হওয়া উচিত। কিন্তু আমি যদি এভাবে জিনিসটাকে ম্যানুপুলেট করে বলি, যে যাদের আর্নিং আছে শুধু তাদেরকে নিয়ে চিন্তা করব, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলি এর আর্নিং সোর্স বেশি, আর্নিং অ্যাভারেজ আর্নিংটা বেশি। কেননা ওখানে শুধুমাত্র 2 জন মিলেই $3,000 আর্ন করতেছে, অন্যদিকে ফ্যামিলি বিতে 2 জন মিলে শুধু $2,000 আর্ন করতেছে। সো এই পুরো ফ্রেমটা নির্ভর করে, এই পুরো জিনিসটা নির্ভর করে আসলে কতটুকু মানুষ কন্ট্রিবিউট করতেছে সেই ইনকাম করার পিছনে। কিন্তু আমরা কখনো দেখি না যে মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকামে কেউ আমাদেরকে বলছে যে এতগুলা মানুষ এটাতে এটাতে ইনভলভড আছে। আহ, এই এই ইনভলভ বা কন্ট্রিবিউশনের জিনিসটা আসলে বেকারত্বের হার, এক কথায় বলতে গেলে। এবং আমরা কখনো মাথা পিছু আয় এবং বেকারত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কিন্তু আমাদেরকে কখনো বলা হয় না যে হ্যাঁ 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 এত। সো এখানে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয় আর কি, যেটার মাধ্যমে ওভারঅল কনসেপ্ট একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটা একটা খুব কমন এক্সাম্পল বিভ্রান্তির। আমরা সামনে একাই, এবং এই কনসেপ্টটা, এই প্রশ্নটা অনেক পুরান, এবং এই প্রশ্নটা অনেক বেশি দেখা যায় আর কি। সো বাজারে অনেকগুলো টুথপেস্ট আছে, সেই টুথপেস্টের মধ্যে কোন টুথপেস্টটা ভালো, হ্যাঁ, কোন টুথপেস্টটা ইউজ করে? রেজা ভাই, আপনি কোন টুথপেস্ট ইউজ করেন বলেন তো দেখি। আমি মেডিপ্লাস। মেডিপ্লাস ইউজ করেন? আচ্ছা। আহ,
সো কোলগেট টুথপেস্টটা অনেক ভালো, বুঝছেন? কোলগেট টুথপেস্টটা ডেন্টিস্টরা 10 জনের মধ্যে 9 জনই কিন্তু এটাকে সাজেস্ট করে। হ্যাঁ, এবং যখন 10 জনের মধ্যে 9 জন ডেন্টিস্ট এটা সাজেস্ট করে তখন নিশ্চয়ই এটা ভালো হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেন্সোডাইন নামে আরেকটা টুথপেস্ট আছে যেটা 10 জনের মধ্যে 9 জন সাজেস্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে কি এমন ডেন্টিস্ট আছে যারা দুইটা টুথপেস্ট সাজেস্ট করতেছে? আহ, নাকি কোনটা ভুল কোনটা সঠিক? হ্যাঁ, আমরা ইস্তিয়াদ ইস্তিয়াদ দেখি, বলো তো দেখি কোনটা সঠিক কোনটা ভুল, নাকি দোনোটা ভুল? দুইটাই ভুল। দুইটাই ভুল। আচ্ছা, আহ, এটা আসলে একটা তাহলে তুমি 20 জন নিলা, 20 জন, 20 জন জিনিস নিয়ে 10 জনের দিলা কোলগেট আর 10 জনের দিলা হইতেছে সেন্সর নাই, 9টা 18টা হয়ে যাবে, সমস্যা কি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা রিলেটিভ ব্যাপার যে ভুল নাকি সঠিক। সো এটার একটা আনসারটা এভাবে দেওয়া যায়। লেটসে কেউ একজন ইন্টারভিউতে আসছে, একজন না অনেকজন আসছে, লেটসে ইন্টারভিউতে 10 জন ইন্টারভিউতে আসছে। এখন আমাদের কাদের ভাই হচ্ছে তাদের ইন্টারভিউ নিচ্ছে। কাদের ভাই তাদেরকে একটা প্রশ্ন করলো যে ন্যাসেনিয়া ভালো নাকি খারাপ। তাদের মোটামুটি কেউই এটা বলবে না যে ন্যাসেনিয়া খারাপ। হ্যাঁ, ইটস বিকজ তার জব লাগবে, এই জন্য তো সে ইন্টারভিউতে আসছে। সো এই 10 জন ডেন্টিস্ট মোরলেস তারাই যারা ওই কোম্পানিতে আর&ডিতে আছে। হ্যাঁ, তো এখানে যে স্যাম্পলটা নেওয়া হয় সেটা এতই ছোট এবং এতই বায়াসড হয় যে তাদের মধ্যে 9 জন বলবেই, এটাতে কোনো সন্দেহ নেই। এবং তারা কোলগেটের প্রতি বায়াসড। ব্যাপারটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডেন্টিস্টদের মধ্যে এমন একটা বায়াস স্যাম্পল নেওয়া হয় যারা এই এই রিলেটেড আনসারগুলোই দিবে। প্রশ্ন হচ্ছে যে ওই একজন ভুল কেন বলছে বা একজন মানা কেন করছে? বায়াসনেসটা এভাবে সেট করা হয় যাতে আপনি মনে করেন যে হ্যাঁ 80-90%ই এটা শিওর যে এটাই হবে। এই জিনিসটাকে বলা হয়ে থাকে প্র্যাকটিক্যালি সার্টেনিটি আর কি। প্র্যাকটিক্যালি সার্টেন যে এটাই ভালো, এর চেয়ে কোনো কিছু ভালো নেই। এখন সবাই মিলে যখন এটাকে এভাবে ইয়ে করতে যাচ্ছে তখন একটা মার্কেটে একটা ইস্যু তৈরি হচ্ছে। যাই হোক, আমরা বুঝতে পারছি যে এখানে একটা ইস্যু আছে। সো এটাও একটা কমন এক্সাম্পল যেখানে আপনাকে বলা হবে হ্যাঁ দেখেন এতগুলো মানুষ এটা চিন্তা করছে, কিন্তু বলা হচ্ছে না যে ঠিক কতগুলো ডেন্টিস্ট নিয়ে এটা কাজ করা হয়েছে বা কে ওই ডেন্টিস্টগুলো। সো এখানেও একটা ডিসেপশন কাজ করতেছে। আরেকটা কমন এক্সাম্পল, যখন আমরা চার্ট নিয়ে আসি তখন এটা প্রায় সময় হয়, আমরা দেখাই যে দেখেন এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে এটা রিলেটেড। এখানে একটা কমন উদাহরণ দেওয়া হয়েছে যেখানে বলতেছে যে কম্পিউটার সায়েন্স ডক্টরেট যারা তাদের সাথে আর্কেড একটা ওয়েলমার্টের মতো একটা ইয়ে, আর্কেডের যে রেভিনিউ গ্রোথ সেটা কম্পিউটার সায়েন্সের ডক্টরেট যেরকম হচ্ছে সে রেভিনিউ গ্রোথের প্রায় প্রায় সমানই। ওকে, সো এটা তো হওয়ার কোনো কারণ নেই, মানে এটার মধ্যে কোরিলেশন তৈরি হবে এরকম কোনো কারণ নেই। কিন্তু অনেক সময় দেখা যায় আহ, কোনো একটা মানে এটা কমপ্লিটলি র্যান্ডম এই জিনিসগুলো তৈরি হয়। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিয়ান অথবা যারা চায় যে এরকম কিছুই রিপ্রেজেন্ট করতে হবে তারা ইচ্ছা করে এই ধরনের চার্টগুলোকে জেনারেট করে এবং দেখায় যে হ্যাঁ এটাই এটা। ওকে, সো এই ধরনের জিনিসগুলো খুবই কমন এবং আমরা প্রায় সময় এটা দেখতে পাই। সো এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরকম অসংখ্য চার্ট আমরা এখানে দেখতে পারবো। আমি একটা এখানে দিয়ে দিয়েছি, আমি স্লাইডটা যখন শেয়ার করবো তখন আপনারা আরও চার্ট এই সাইটটা থেকে দেখতে পারবেন। আরেকটা চার্টের উদাহরণ দিই, আমাদের কাছে দুইটা চার্ট আছে। একটা চার্ট হচ্ছে ডেটের সাথে ইনফেক্টেড পারসন কীভাবে হচ্ছে সেটা নিয়ে অ্যানালাইসিস করতেছে, দুইটা চার্টই। তো আমি এটা সাদকেই প্রশ্ন করি, সাদ তোমার কি মনে হচ্ছে কোন চার্টটা বেশি মানে ইয়েদের জন্য বেশি খারাপ মনে হচ্ছে আর কি, বেশি অ্যালার্মিং মনে হচ্ছে কোন চার্টটা? আহ, আচ্ছা, আমার কাছে অ্যালার্মিং হচ্ছে এটা হচ্ছে ইনফেক্টেড 24 আওয়ার্স ভার্সেস দুইটাই ওয়াই এক্সিসটা দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করেন। ইয়েতে তো জুম করা যাবে না এমনি। আচ্ছা, আমাকে যদি বলে দেন। আচ্ছা, মানে এমনি তোমার কাছে দেখতে কোনটা ইয়ে মনে হচ্ছে? লেফট 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 অ্যালার্মিং মনে হচ্ছে। ওকে, সো সাত রেড রেড ওয়ান। ওকে, রেড ওয়ান। ঠিক আছে, তুমি একটু মিউট করতে পারো, তোমার ইয়েতে একটু বেশি নয়েসি সম্ভবত। ওকে, সো আমরা সাত থেকে আসলে জানলাম যে চার্ট দুইটা আছে, চার্ট এ এবং চার্ট বি, এবং তার মতে চার্ট এটা একটু বেশি অ্যালার্মিং মনে হচ্ছে। দ্য ট্রুথ ইজ দুইটা চার্টই অ্যাকচুয়ালি একই। হ্যাঁ, দুইটা চার্ট এক, কিন্তু চার্ট এ যেটা সেখানে ওয়াইয়ের যে গ্রোথটা সেটা হচ্ছে লগারিদমিক স্কেলে আছে। অন্যদিকে চার্ট বি যেটা সেটার
গ্রোথটা হচ্ছে লিনিয়ার স্কেলে আছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চার্ট একটু ডিফারেন্ট, দেখতে একটু ডিফারেন্ট। অন্যদিকে আবার চার্ট এতে একটু রেডিশ ভাব দিয়ে এটাকে আরও বেশি অ্যালার্মিং, চোখে একটু অ্যালার্মিং সিচুয়েশন তৈরি করা হয়েছে। মোরাল মানে দুইটা চার্টই অ্যাকচুয়ালি সেম ডাটা দিয়েই তৈরি করা, এবং দুইটা চার্টই হচ্ছে বাংলাদেশের ডাটা। সো যদি অ্যালার্মিং হয় তাহলে দুইটাই অ্যালার্মিং, যদি সুদিং হয় তাহলে দুইটাই সুদিং। বাট ব্যাপারটা হচ্ছে এটা রিপ্রেজেন্টেশনটা এরকম যে দুইটা চার্টে দুই রকম মেসেজ ডেলিভার হচ্ছে। ইনফ্যাক্ট চার্ট এতে আমরা আমাদের কোনো এক্স অ্যাক্সিস দেখা যাচ্ছে না, এটাকে ইচ্ছা করেই এনলার্জ করা হয়েছে যাতে এটা চোখে মনে হয় যে এটা অনেক বড় একটা সিচুয়েশন এখানে ঘটতেছে। তো এটা খুবই খুবই রেগুলারলি ঘটতেছে। যে দেশগুলো মনে করে যে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করে দেখাবো যে আমাদের অ্যালার্মিং সিচুয়েশন, আমরা এখন লকডাউন দিব, তারা এরকম লকডাউন ইম্পোজ করার জন্য এরকম ডাটা প্রোভাইড করে। যারা মনে করে যে আমাদেরকে এখন লকডাউন তুলে ফেলতে হবে, তখন তারা লকডাউনটাকে তুলে ফেলার জন্য যেরকম ডাটা আমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেরকম রিপ্রেজেন্ট করে। সো ডাটা অনেক সময় মোরলেস সেমই থাকে, সেটাকে রিপ্রেজেন্টেশন করে অনেক সময় অ্যালার্মিং করে ফেলা হয় আর কি। সেটা এটা একটা কমন ব্যাপার আর কি। সো মোটামুটি এখানেই আমরা এই সেশনটাকে শেষ করব, যেখানে আমি বোঝাতে চাচ্ছি যে কতগুলো এক্সাম্পল থাকে, যেহেতু আমাদের কাছে খুব বেশি সময় নেই, আমরা এটা নিয়ে আরও অনেক অ্যানালাইসিস করতে পারি, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে পারি। সো এই পুরো সেশনটা যেই একটা বই থেকে আমার খুব ভালো লাগলো, সে বইটা এখানে দিয়েছে, যার নাম হচ্ছে হাউ টু লাইভ উইথ স্ট্যাটিস্টিক্স। বইটা ড্যারেল হ্যাফে লেখা এবং অনেক পুরানো বই, 1954 সালের বই। 1954 সালে এটা প্রথম পাবলিশ হয়, এবং আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, যে চার্ট দিয়ে এটা বোঝা যায় যে এটা 67 বছর আগে তৈরি করা হয়েছিল, বইটা পাবলিশ হয়েছিল, যেখানে বাংলাদেশের উৎপত্তির ইতিহাস 50 বছরের এবং আমার ইতিহাস 26 বছরের। সো ডিসেপশনের একটা কমন এক্সাম্পল হচ্ছে যে আমরা ইচ্ছা করে অনেক জায়গায় চার্ট ঢুকাই দিই, যাতে করে মনে হয় যে আমি অনেক ইনফরমেটিভ কথা বলতেছি, কিন্তু আসলে এখানে কোনো ইনফরমেশন নাই। এখানে জাস্ট আপনাদেরকে আরও বোকা বানানোর চেষ্টা যে হ্যাঁ এখানে খুব ইনফরমেশন আছে। তো এটাই মোটো আজকের সেশন। আজকে আমরা এতটুকুই কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডিসেপশন নিয়ে আরও কোনো কিছু জানা থাকে তাহলে করতে পারেন। হ্যালো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিসেপশনটা তো অ্যাকচুয়ালি যেটা এটা পজিটিভলিও ইউজ করা যাচ্ছে, নেগেটিভলিও ইউজ করা যাচ্ছে, তাই না? তো আমাদের যদি কোনো টুল থাকতো যে এই জিনিস ইউজ করলে আমরা সেটা পজিটিভলি ইউজ করতে পারবো, বা এইটা জানা থাকলে হচ্ছে আমরা মানে এটা নেগেটিভ কনসিকোয়েন্স থেকে মুক্তি পাবো, এই ধরনের টুলস যদি মানে আপনার জানা থাকে। নেগেটিভলি বা পজিটিভলি ইউজ করা যাবে, এটা একটু একটু অন্যরকম ব্যাপারটা হচ্ছে আপনি তথ্যটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা যেটা মিথ্যা মেসেজ দিচ্ছে, সেটা ভালোর জন্য হোক বা খারাপের জন্য হোক, সেটা খারাপই। আপনাকে তথ্য এমনভাবে দিতে হবে যেটা সেটা অ্যাকচুয়াল মিনিংটাই নিয়ে যায়, এমন না যে তথ্যটা ভেঙে চুরে দিতে হবে। সো ফার্স্ট অফ অল এটা কখনো ভালোর জন্য হতে পারে না, এটা খারাপই। সেকেন্ডলি হচ্ছে আপনি কখনো এটা বুঝতে পারবেন না যে মানে এরকম কোনো অ্যানালাইসিস নাই বা এরকম কোনো ইন্টেলিজেন্ট টুল নাই যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আমাকে ডিসেপ্ট করা হচ্ছে, এটা দিয়ে আমাকে ডিসিভ করা হচ্ছে, তো বা বিভ্রান্ত করা হচ্ছে। তো সঠিক উপায়টা হচ্ছে যে কেন মানে কিভাবে ডিসিভ করা হয় এটা শেখা, এবং এটাই অ্যাকচুয়ালি এখানে উদাহরণ। কীভাবে ডিসিভ করা হয়, প্রথম জিনিস হচ্ছে কিছু জিনিস লুকানো হয়। ফর এক্সাম্পল আপনি যেটা বললেন ওয়াই অ্যাক্সিস নাই, এটা হচ্ছে কমন এক্সাম্পল যে ওয়াই অ্যাক্সিস থাকবে না বা অ্যাক্সিস থাকবে না বা কিছু অ্যাক্সিস থাকবে না বা স্কেলিং কি সেটা থাকবে না। ওকে, সো এগুলো হচ্ছে কমন এক্সাম্পল। আরেকটা কমন এক্সাম্পল হচ্ছে যে কার উপর এই রিসার্চটা করা হয়েছে, কার উপর অ্যানালাইসিস করা হয়েছে, তার কোনো ইনফরমেশন আপনাকে দিবে না। আরেকটা কমন এক্সাম্পল হচ্ছে যে যেই জিনিসগুলো নিয়ে যে রুলের উপর এটাকে কাজ করা হয়েছে সেই রুলটাকে আপনাকে ব্যাখ্যা করা হবে না। ফর এক্সাম্পল এখানে ইনকাম মানে কি বোঝাচ্ছে, পপুলেশন মানে কি বোঝাচ্ছে, সেগুলো বুঝাবে না। সো আমরা যখন এই জিনিসগুলোকে বুঝতে পারবো তখন আমরা আস্তে আস্তে আরও ভালোভাবে ডিসিভ না হওয়া থেকে বাঁচতে পারবো। থ্যাংক ইউ। গাজনফর ভাই, আমি আসলে অন্য একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই, ওই যে কোরিলেশনের গ্রাফটাতে যদি একটু চাইছেন কম্পিউটার সায়েন্সের সাথে। হ্যাঁ, এখানে আমরা এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি যে আর্ক্রেডের সাথে হচ্ছে কম্পিউটার সায়েন্সের ডক্টরেট অ্যাওয়ার্ডের যে একটা কোরিলেশন, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের কোরিলেশন। হ্যাঁ, কিন্তু এই জায়গায় একটা পয়েন্ট হয়তো আমি অ্যাড করতে চাচ্ছি যে দুইটা ভেরিয়েবল কোরিলেট হতে পারে, দ্যাট কুড বি পসিবল এনি টাইম, বাট দুইটা ভেরিয়েবল এই জায়গায় কিন্তু কজেশন নাই তাদের মধ্যে। অর্থাৎ কম্পিউটার সায়েন্সের ডক্টরেট অ্যাওয়ার্ডের সাথে রেভিনিউ জেনারেট কিভাবে করতেছে আর্কেড, এই দুইটা ভেরিয়েবলের কোনো কজেশন নেই। সো এটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে আসলে এই জায়গায় একটা ডিসেপ্টিভ মেসেজ দেওয়া হচ্ছে।
আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট অবশেষে বলেছে, নাইম বলেছে। এই বিষয়টা আমি একটু ডিটেইলে বলতে চাই। সেটা হচ্ছে কসেশন বা কোরিলেশন, কসেশন এবং কোরিলেশনের মানে কসেশন এবং কোরিলেশন কখন ব্যাখ্যা করা হয়। লেটস সে আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, আমি গভর্নমেন্টকে বোঝাতে চাচ্ছি যে কোভিডের ডাটা বা কোভিডের পেশেন্ট বাড়ার পিছনে বৃষ্টির একটা কারণ আছে। ওকে, আমি এরকম একটা চার্ট তাদেরকে দেখালাম এবং দেখানোর পর বললাম যে হ্যাঁ একটা কারণ থাকতে পারে, কিন্তু আমি এখনও জানি না, আমাকে টাকা পয়সা দেন, আমি এটাতে রিসার্চ করব। এখন কসেশন নাই বা আছে এটা জানার জন্যই কিন্তু রিসার্চ করাটা দরকার আছে। ওকে, সো আনটিল উই রিচ দ্যাট পয়েন্ট আমাদেরকে কোরিলেশনের উপর ডিপেন্ড করতে হয়। এখন মাঝে মধ্যে এমন অ্যাবসার্ড কোরিলেশন দেখানো হয় যার ফলে ডিসিভ করার চেষ্টা করা হয়। ফর এক্সাম্পল এখানে কম্পিউটার সায়েন্সের সাথে দেখানো হচ্ছে, কম্পিউটার সায়েন্স ডক্টরেট অ্যাওয়ার্ডের সাথে দেখানো হচ্ছে আর্কেডের রেভিনিউকে। সেটা সেটার ইম্পর্টেন্স আছে কি না সেটা আমাদেরকে বুঝতে হবে, কনটেক্সটের পার্সপেক্টিভে বুঝতে হবে। লেটস সে বৃষ্টির জন্য যে বাড়তেছে, এটা যে বৃষ্টির জন্য যে কোভিড পেশেন্ট বাড়তেছে, এটার আদৌ কোনো ইম্পর্টেন্স আছে কি না এটা আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে। এরপর আস্তে আস্তে কোরিলেশন আছে কি না, তারপর আস্তে আস্তে কোরিলেশন থেকে কসেশন আছে কি না সেটার আমরা রিসার্চ করবো কি না। ব্যাপারটা কি বুঝতে পারছো না? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। সৌভাই কি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? তুমি যে এখানে রিলেশন বের করবে, রেলিভেন্স লাগবে। রেলিভেন্স রাখার জন্য তো হচ্ছে যে তোমার হচ্ছে ওই ফিল্ডের এক্সপার্টিস থাকতে হবে। তুমি হচ্ছে কি এক্সপার্টিস ছাড়া তো হচ্ছে কি ওখানে তুমি R&D করবে, এখানে তো ডাটা সায়েন্স দিয়ে হচ্ছে গিয়ে কতটুকু ইমপ্রুভ করবে, পয়েন্টটা বুঝতে পারছো? কোভিডে হচ্ছে তুমি যেটা বলো যে বৃষ্টির কারণে হচ্ছে তোমার হচ্ছে কি পেশেন্ট বাড়তেছে কি বাড়তেছে না, ঠিক আছে? এখানে তো হচ্ছে কি তুমি ডাটা নিয়ে অ্যানালাইসিস করতেছো, ঠিক আছে? বৃষ্টি ছিল না এতদিন, এই কয়টা পেশেন্ট ছিল, বৃষ্টি হয়েছে এতদিন বাড়ছে, এরকম হচ্ছে মনে করো তোমার কাছে 2-3 হাজার ডাটা আসছে, বা সাপোজ হচ্ছে কি 200 দিনের ডাটা আছে, ওইটা দিয়ে হচ্ছে কি রিলেভেন্স বাই করতেছে। তো এখানে হচ্ছে আরেকটা ফ্যাক্টর ঢুকাইতে হবে যেটা হচ্ছে তোমার এক্সপার্টিস, যে হচ্ছে কোভিডে এক্সপার্ট, বা কোভিডে এক্সপার্ট বললো, বা হচ্ছে ডাক্তারদের যে এক্সপার্ট যারা আছে, এখানে হচ্ছে 2-3 জন হচ্ছে আলাদা এক্সপার্টিস যুক্ত হবে। তো এখানে হচ্ছে একটা ফ্যাক্ট, রাইট? আচ্ছা, যদি এখানে একটু বলি তাহলে মডার্ন এপিডেমিওলজি আসলে যতটা না ডোমেইন নলেজের উপর কাজ করে তার চেয়ে অনেক বেশি। শুধু মডার্ন এপিডেমিওলজি না, যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সই বর্তমানে যে কোনো জিনিসের ডোমেইন নলেজের চেয়ে সেই ফিল্ডের ডাটার উপর বেশি কাজ করে। ফর এক্সাম্পল একটা নতুন ল্যাঙ্গুয়েজ বা একটা নতুন কম্পাইলার যখন তৈরি করা হয়, সেই কম্পাইলার ডিজাইনে যে ভালো তার চেয়েও বেশি এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় যে আর্কিটেকচারের উপর নির্ভর করতেছে সে আর্কিটেকচারের প্রিভিয়াস মানে হিস্টোরি কীরকম, মানে প্রিভিয়াসলি সে কত ভালো কাজ করছে বা প্রিভিয়াসলি সে কত ভালোভাবে জিনিসগুলোকে কম্পাইল করতে পারছে। সো মানে অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে ডোমেইন নলেজ আছে কি না বা ডোমেইন নলেজের উপর কতটা ইম্পর্টেন্ট এটা, বাট এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রিভিয়াসলি ওর এক্সপিরিয়েন্স কী ছিল। এখন আমরা ডোমেইন নলেজ নিয়ে অনেক কথা বলতে পারি, বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ। তো আশা করি এখান থেকে আর কোনো প্রশ্ন নেই। আমরা আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা অলরেডি আমাদের শেষ সময়ের কাছাকাছি চলে আসছি।